বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আমাদের সীমান্ত জোরদার করা জরুরি, কেননা আমাদের প্রতিটি সীমান্তেই আমরা সমস্যা জর্জরিত। আজকে আলোচনা করব মায়ানমার সীমান্তে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং ওদিকে একটি করিডোর নিয়ে, যে চীনের প্রধানমন্ত্রীর রিসেন্ট ভিজিটের পর এক করিডোর নিয়ে যে আলোচনা উঠে এসেছে সেটি নিয়ে। চীন ইউনান প্রদেশকে মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার যে নতুন উদ্যোগ চীন সম্প্রতি নিয়েছে, তা মূলত নতুন কোনো ধারণা নয়, বরং প্রায় 3 দশক ধরে অপেক্ষমান একটি পুরনো প্রস্তাবের পুনরুত্থান, যা এতদিন উপযুক্ত রাজনৈতিক মুহূর্তের অপেক্ষায় ছিল। এই ধারণার সূচনা হয়েছিল 1999 সালে কুনমিং উদ্যোগ নামে, যখন অর্থনীতিবিদ রেহমান সোবান যুক্তি দেখিয়েছিলেন যে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা লেনদেন ব্যয় হ্রাস করতে পারে এবং এশিয়ার অন্যতম স্বল্প সংযুক্ত এই অঞ্চলে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। 11টি BCIM ফোরামের মধ্য দিয়ে এই ধারণা ধীরে ধীরে পরিণত হয় এবং 2013 সালের ডিসেম্বরে কুনমিংয়ে 4 দেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার অর্থনৈতিক করিডোর অনুমোদন করে। এই করিডোরের পরিকল্পনা ছিল কুনমিং থেকে কলকাতা পর্যন্ত মান্দালয়, ঢাকা ও চট্টগ্রামের মধ্য দিয়ে একটি পথ তৈরি করা, যা প্রায় 16,50,000 বর্গ কিলোমিটার এলাকা ও আনুমানিক 44 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করবে। 2015 সালে চীন যখন BCIM-কে তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ করে নেয়, তখন ভারত সতর্ক হয়ে ওঠে। একদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে BRI-এর সংযোগের কারণে, যা ভারতের দাবিকৃত ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে, অন্যদিকে চীন ভারত সম্পর্কের সামগ্রিক অবনতির কারণে। 2019 সালের মধ্যে BCIM চীনের ঘোষিত 35টি BRI করিডোরের তালিকা থেকে নিঃশব্দে বাদ পড়ে যায় এবং নয়াদিল্লির অংশগ্রহণ কার্যত সমাপ্ত হয়। আজ যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে তা এর একটি সংকীর্ণতর উত্তরসূরি। জুন মাসের শেষ ভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং একটি চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার প্রস্তাব দেন, যা ভারতকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে সড়ক, রেলপথ, লজিস্টিক পার্ক, শিল্প অঞ্চল এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকীকরণের মাধ্যমে ইউনানকে বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত করার উপর কেন্দ্রীভূত। শি জিনপিং চীনকে বাংলাদেশের বিশ্বস্ত ভালো বন্ধু বলে বর্ণনা করেন। বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো পরিবর্তন সত্ত্বেও তা অটুট থাকবে বলে উল্লেখ করেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঢাকা এই প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছে এবং এই বিষয়ে কোনো অবস্থান নেয়নি। পাশাপাশি জোর দিয়ে বলেছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যে কোনো স্থলপথ সংযোগ সেখানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের শর্ত সাপেক্ষ থাকবে। এই করিডোরের অর্থনৈতিক যুক্তি বাস্তব। চীনের জন্য এটি স্থলবেষ্টিত ইউনান থেকে ভারত মহাসাগরে পৌঁছানোর পথ সংক্ষিপ্ত করবে এবং মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাবে, যে প্রণালী দিয়ে বর্তমানে চীনের বেশিরভাগ বাণিজ্য পরিচালিত হয়। একটি কৌশলগত দুর্বলতা হিসেবে বেইজিং দীর্ঘদিন ধরে যাকে বিবেচনা করে আসছে। বাংলাদেশের জন্য এটি এমন এক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা সরকারের নিজস্ব বর্ণনা অনুযায়ী $1.5 ট্রিলিয়ন অর্থনীতি থেকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের দ্বার প্রান্তে রয়েছে
এবং এই প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে বৈচিত্র্যময় পরিবহন সংযোগের প্রকৃত প্রয়োজন রয়েছে। BRI যুগে দুই দেশের মধ্যে বাণিজ্য ইতিমধ্যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2002 সালে বাংলাদেশে চীনের রপ্তানি ছিল প্রায় $922 মিলিয়ন, যা 2020-এর দশকের শুরুতে $20 মিলিয়ন ছাড়িয়ে যায় এবং শুধু 2024 সালেই চীন বাংলাদেশে $22.88 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে। প্রায় 1.5 দশক ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং 2025 সালের অক্টোবরে দুই দেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করে। একটি সাম্প্রতিক হিসাব অনুযায়ী বার্ষিক প্রায় $25 থেকে $30 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্যের মাত্র 10 থেকে 15% যদি দীর্ঘ সমুদ্রপথের পরিবর্তে কুনমিং চাকপিউ চট্টগ্রাম করিডোর দিয়ে পরিচালিত হয়, তবে তা $2.5 থেকে $3 বিলিয়ন বাণিজ্য এবং 2 কোটিরও বেশি টন পণ্যকে নতুন পথে স্থানান্তরিত করতে পারবে। তবে এই বাণিজ্য সম্পর্কের মধ্যে নিহিত ভারসাম্যহীনতাই একটি সতর্কবার্তা। বাংলাদেশের চীনে রপ্তানি বার্ষিক $500 থেকে $700 মিলিয়ন মধ্যেই আটকে আছে, অথচ আমদানি $11 থেকে $20 বিলিয়ন। এই ব্যবধান 2020 সালের প্রায় 97% বাংলাদেশি পণ্যের উপর চীনের শুল্ক মওকুফের পরও প্রশস্ত হয়েছে। চীনা বিনিয়োগ বিদ্যুৎ উৎপাদন, বস্ত্র ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য হলেও প্রতিশ্রুতির তুলনায় ধীর গতিতে বাস্তবায়িত হয়েছে। 2016 সালে শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় প্রতিশ্রুত প্রায় $40 বিলিয়ন মধ্যে 2023 সাল নাগাদ মাত্র প্রায় $4.45 বিলিয়ন ছাড় হয়েছিল। তৎকালীন চীনা রাষ্ট্রদূতের উদ্ধৃত তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার পাকিস্তানের পর বাংলাদেশ ইতিমধ্যে চীনা ঋণের দ্বিতীয় বৃহত্তম গ্রহীতা এবং যদিও 2022 সালে সম্পন্ন হওয়া পদ্মা সেতু চীনা অর্থায়ন ও প্রটোকল দক্ষতায় নির্মিত প্রমাণ করে যে এমন অংশীদারত্ব সফল হতে পারে, অন্য প্রস্তাবিত প্রকল্প যেমন সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর পরিবেশগত উদ্বেগ ও পশ্চিমা অংশীদারদের চাপে স্থগিত হয়ে গেছে। এই নজিরগুলো বলে দেয় যে করিডোরকে একটি নিশ্চিত অর্থনৈতিক লাভ হিসাবে গণ্য করার আগে ঢাকার উচিত ঋণের শর্তাবলী, পরিশোধের সময়সূচি এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই করা। তবে সবচেয়ে বড় বাধা আর্থিক নয়, ভূখণ্ডগত। করিডোরের স্থলপথ অংশ নির্ভরশীল মান্দালয় চাকপিউ রেলপথ ও রাখাইন রাজ্যের মধ্য দিয়ে সড়ক সংযোগের উপর, অথচ মিয়ানমার এশিয়ার সবচেয়ে বিভক্ত রাষ্ট্রগুলোর একটি হয়ে রয়েছে। 2026 সালের একটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্রিফিং, যা স্বাধীন মানচিত্রায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেখিয়েছে যে সামরিক জান্তা দেশের মাত্র প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ করে, যেখানে প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো প্রায় 42% ভূখণ্ড ধরে রেখেছে। বাকিটা বিতর্কিত বা সক্রিয় সংঘাতের মধ্যে রয়েছে। চীন 2025 সালের প্রথম দিকে জান্তা ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল, কিন্তু তা ব্যাপক রাজনৈতিক সমঝোতায় পরিণত হয়নি। এবং গুরুত্বপূর্ণভাবে আরাকান আর্মি, যে বাহিনী প্রকৃতপক্ষে রাখাইনের অধিকাংশ নিয়ন্ত্রণ করে, করিডোরকে যে প্রদেশের মধ্য দিয়ে যেতে দেবে সেই চুক্তির পক্ষ ছিল না। চাকপিউ রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা 2021 সালের একটি সমঝোতা স্মারকের পর থেকে চলছে, কিন্তু নির্মাণের কোনো সময়সূচি কখনো ঘোষণা করা হয়নি। বেশিরভাগ স্বাধীন মূল্যায়ন মিয়ানমারের বিভক্তিকে একটি অস্থায়ী ভেঘাত নয়, বরং কাঠামোগত দীর্ঘমেয়াদী পরিস্থিতি হিসাবে বিবেচনা করে, যার অর্থ করিডোরের কেন্দ্রীয় ধমনী এমন এক ভূখণ্ডের মধ্য দিয়ে যায় যা নেপিদো বা বেইজিং কেউই বর্তমানে
নিশ্চয়তা দিতে পারে না। বাংলাদেশের জন্য এটি অমীমাংসিত রোহিঙ্গা সংকট থেকে বিচ্ছিন্ন নয়। প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী এখনও বাংলাদেশে রয়েছে এবং রাখাইনে নতুন করে সহিংসতার কারণে সীমান্ত পেরিয়ে আরও মানুষ আসায় এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। ঢাকা ধারাবাহিকভাবে মিয়ানমারের মধ্য দিয়ে যে কোনো গভীরতর সংযোগকে এমন শর্তের সঙ্গে যুক্ত করে রেখেছে যা এই শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করে। এই অবস্থান বাংলাদেশকে প্রকৃত দর কষাকষির সুযোগ দেয়, কিন্তু একই সঙ্গে এর অর্থ দাঁড়ায় যে করিডোরের ভাগ্য এমন এক সংঘাতের জিম্মি যা ঢাকার নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং একতরফাভাবে সমাধা করা সম্ভব নয়। এখানে একটি ব্যাপকতর ভূরাজনৈতিক ভারসাম্যের প্রশ্নও রয়েছে। ভারতকে সুস্পষ্টভাবে বাদ দিয়ে গঠিত একটি করিডোর বাংলাদেশের স্থল সীমান্তে বৃহত্তম প্রতিবেশী নয়াদিল্লিতে অনিবার্যভাবে পূর্বাঞ্চলীয় সীমান্ত ও বঙ্গোপসাগরের দিকে চীনের কৌশলগত সম্প্রসারণ হিসাবে পঠিত হবে। যে অঞ্চলকে ভারত দীর্ঘদিন ধরে নিজের কৌশলগত উদ্বেগের পরিসীমার মধ্যে বিবেচনা করে আসছে, ওয়াশিংটনও দক্ষিণ এশিয়ায় চীনা অবকাঠামো, অর্থায়নকে ঋণের স্থিতিশীলতা ও কৌশলগত প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে এই প্রতিযোগী চাপগুলো একটি বহুমুখী প্রান্তিককরণ পদ্ধতির মাধ্যমে সামনে এসেছে। কোনো একক শক্তির সঙ্গে নিজেকে সীমাবদ্ধ না রেখে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে একযোগে বিনিয়োগ ও কূটনৈতিক সমর্থন আদায় করে এই পদ্ধতি গত এক দশকে দেশটির জন্য যথেষ্ট ভালো কাজ করেছে এবং একটি এখনও অনির্মিত করিডোরের জন্য একে হালকাভাবে পরিত্যাগ করা উচিত নয়। এইসবের অর্থ এই নয় যে প্রস্তাবটি বাতিল করে দেওয়া উচিত। চীনের বাজারে দ্রুততর সাশ্রয়ী প্রবেশাধিকার, চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকীকরণ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্তকারী একটি আঞ্চলিক লজিস্টিক কেন্দ্র হয়ে ওঠার প্রকৃত সুযোগ, এসব অর্জনযোগ্য পুরস্কার। কিন্তু এই মাত্রার পুরস্কারের সঙ্গে সমানুপাতিক ঝুঁকিও জড়িত। ঋণের বোঝা, একক বহিঃস্থ অংশীদারের উপর নির্ভরতা এবং বিশ্বের অন্যতম অস্থিতিশীল সংঘাতপূর্ণ অঞ্চলের মধ্য দিয়ে একটি ট্রানজিট রুট। বাংলাদেশের নিজস্ব কর্মকর্তারা মিয়ানমার স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ না হওয়ার মাধ্যমে যে সতর্কতা দেখিয়েছেন তা আরও বিস্তৃত হওয়া উচিত। স্বচ্ছ ঋণের শর্তাবলী, বাস্তবসম্মত নির্মাণ সময়সূচি এবং এমন এক পররাষ্ট্রনীতি যা শুধু একটি নয় বরং প্রতিটি প্রধান অংশীদারকে বাংলাদেশের সাফল্যে বিনিয়োজিত রাখে। করিডোরের অর্থনৈতিক প্রতিশ্রুতি প্রকৃত, কিন্তু তা বেইজিংয়ের সুবিধার জন্য নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থের শর্তে বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করবে এখান থেকে ঢাকা কতটা সতর্কতার সঙ্গে দর কষাকষি করে তার উপর। ধন্যবাদ।